নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য। আর আজকের মতামত শুরু করার আগে আবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন। বাংলা বাজারের যে সাবস্ক্রিপশনের পরে, সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটন আছে সেটাকে প্রেস করুন, তাহলে আপনার কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে, সবকটা অনুষ্ঠান দেখতে পাবেন। এবারে আজকের মতামত শুরু করছি। আজকের মতামতের শীর্ষক, নরেন্দ্র মোদী বেলুনের হাওয়া বেরিয়ে যাচ্ছে। স্বৈরাচারের চূড়ান্ত পর্যায়ে তার পতনের শুরুয়াত হয়। হ্যাঁ, ইতিহাস তাই বলে। মোগল শাসনের চূড়ান্ত শিখর আওরঙ্গজেবের শাসনকাল, সবথেকে বড় মোগল সাম্রাজ্য সেই সময়ে, আর সেই সময়ের মধ্যেই লুকিয়েছিল তার পতনের বীজ। হিটলার প্রায় গোটা পৃথিবী দখল করার মুখে মস্কো থেকে 25-27 কিলোমিটার দূরে, হ্যাঁ, সেখান থেকেই শুরু হয়েছিল পতন, নির্মম পতন। আর যখন বলছি মোদিজির হাওয়া কিন্তু বের হয়ে যাচ্ছে, একটা ফোলানো ফানুসের হাওয়া বের হয়ে যাচ্ছে, তখন অনেকের হাসি পাবে। দেশে হাতে গোনা বিজেপি বিরোধী রাজ্য আছে, কেরালা, তামিলনাড়ু, বাংলা, পাঞ্জাব। তাহলে কেন এই কথা? আসলে গুজরাট থেকে দিল্লি মোদিজি কেবল এক হাওয়ায় ভরা ফানুস, এক তৈরি করা মিথ, সেটা ভাঙছে, একটা ম্যানুফ্যাকচার্ড মিথ। আজ সেই বেলুনের হাওয়া বের হচ্ছে। একটু খেয়াল করে দেখুন, গত 2 বছর ধরে মোদিজি বা বিজেপির মুখে আর কোনো বড় প্রকল্পের কথা নেই। আছে কেবল এক যুদ্ধ উন্মাদনা, আছে মন্দির মসজিদ হিন্দু মুসলমান ন্যারেটিভগুলো, আর কিচ্ছু নেই। মেক ইন ইন্ডিয়া, বিরাট বিরাট প্রজেক্ট, ওই নোটবন্দি, কৃষকের আয় দ্বিগুণ করে দেব, এসব আর নেই। চাকরি দেব, এসব আর নেই। এখন সমানে একই ওই হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, আর একটা ঘর মে ঘুষকর মারেঙ্গে, সেরকম ধরনের কথাগুলো উনি বলে যাচ্ছেন। তার শাসনের যে তথাকথিত সাফল্যের কাহিনী দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই গুজরাটের সময় থেকে, তার মূলে রয়েছে একটা খুব সুনিপুণভাবে নির্মিত একটা মিথ্যের বিনির্মাণ। আর তার সঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যে মোদি মডেল বা গুজরাট মডেলের কথা প্রচার করেছিলেন, তার আদত সারবত্তা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো সেটা মূলত পরিসংখ্যানের কারসাজি আর এক ধারাবাহিক উগ্র প্রচারের ওপরে দাঁড়িয়েছিল। মজার কথা হলো, সেই মিথকে প্রথম হাওয়া দিল, সেই মিথ্যেটাকে কে প্রথম তুলে ধরলো? 2005 সালে রাজীব গান্ধী ফাউন্ডেশন, হ্যাঁ, সোনিয়া গান্ধী যার চেয়ারপারসন ছিলেন, সেই ফাউন্ডেশন যখন গুজরাটকে অর্থনৈতিক স্বাধীনতার নিরিখে প্রথম স্থান দিয়েছিল 2005-এ, তখন থেকেই এই ফানুস ফোলানোর প্রক্রিয়া শুরু হয়। তবে এই অর্থনৈতিক স্বাধীনতা ধারণাটা কোনো নিরপেক্ষ অর্থনৈতিক সূচক নয়, বরং এটা একটা কট্টর দক্ষিণপন্থী রাজনৈতিক দর্শন, যা মানুষের চেয়ে মুনাফাকে, লাভকে বেশি গুরুত্ব দেয়। মিল্টন ফ্রিডম্যানের মতো অর্থনীতিবিদদের দেখানো এই রাস্তা মূলত সরকারি হস্তক্ষেপ কমানোর কথা বলে, যা আদতে ধনীদের অবাধে লুট করার সুযোগ করে দেয় আর সাধারণ মানুষের স্বার্থকে বিপন্ন করে। গুজরাটের সেই তথাকথিত সাফল্য আজ যখন দিল্লির গদিতে বসে সারা দেশে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে, তখন নোটবন্দি থেকে শুরু করে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি সব সাধারণ মানুষের কাছে একটা ব্যর্থতার স্মারক হয়ে দাঁড়িয়েছে। 2014 সাল থেকে যে আজকের দিনের স্বপ্ন দেখানো হয়েছিল, তা আজ কেবল উন্মাদ জিঙ্গোইজম আর ধর্মীয় উন্মাদনার আড়ালে ঢাকা পড়ে গেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি যখন 2002 সালের দাঙ্গার পরে তলানিতে ঠেকেছিল, একটা দাঙ্গাবাজ, একটা অপদার্থ প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে, ঠিক সেই সময় 2005 সালে রাজীব গান্ধী ফাউন্ডেশন গুজরাটকে অর্থনৈতিক স্বাধীনতার নিরিখে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করেছিল।
এই স্বীকৃতিটাই ঢাল হয়ে উঠেছিল গুজরাট সরকারের। জাতীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নিজেদের সুশাসক হিসেবে তুলে ধরতে শুরু করে। আর এই অর্থনৈতিক স্বাধীনতা বলতে ঠিক কি বোঝায় সেটা কিন্তু কেউ তলিয়ে দেখেনি। এর উৎস হলো কানাডার ফ্রেজার ইনস্টিটিউট আর মিল্টন ফ্রিডম্যানের সেমিনার সিরিজ। ফ্রিডম্যানের এই তত্ত্বটা চিলির স্বৈরাচারী পিনোচেট শাসনের সময় সবচেয়ে বেশি সমাদৃত হয়েছিল। অমর্ত্য সেন বা জন গ্যালব্রেথের মতো অর্থনীতিবিদরা একে মানুষের প্রতি সংবেদনহীন এবং কেবল একটা মুনাফার প্রতি সংবেদনশীল, মানুষের সঙ্গে যোগাযোগ ছাড়া এক লাভের অর্থনীতি বলে তারা সমালোচনা করেছেন বহুবার। অর্থনৈতিক স্বাধীনতা আসলে এমন এক ব্র্যান্ড যা প্রচার করে সরকার যত কাজ করবে ততই ভালো, অর্থাৎ বাজার সব ঠিক করে দেবে, আর যেই বাজার বিপদে পড়বে তখন সরকার তাকে বাঁচাবে। এটা মূলত একটা অতি দক্ষিণপন্থী রাজনৈতিক জীবনধারা, যা ব্যক্তিগত পছন্দ এবং সম্পত্তির অধিকারের কথা বললে সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়ে চুপ করে বসে থাকে। ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে সামাজিক সুরক্ষা অত্যন্ত জরুরি, সেখানে এই ধরনের মডেল প্রয়োগ করা মানেই হলো দরিদ্র আর বঞ্চিত মানুষজনকে বাজারের অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া। তাদের পিএফ, তাদের সামান্য সঞ্চয়, সেগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে বাজারে, ফাটকা বাজারে। ফাটকা বাজার যেদিন পড়বে সাধারণ মানুষ মার খাবে। তা গুজরাটের শেষ সময়ের রাজনৈতিক অর্থনৈতিক যে পরিসংখ্যানগুলো, সেটা দেখলেই স্পষ্ট বোঝা যাবে। 2001 থেকে 2010 সালের মধ্যে গুজরাটের গড় বৃদ্ধি ছিল 8.68%। 2001 থেকে 2010-এর কথা বলছি, যা উত্তরাখণ্ডে 11.81%, হরিয়ানা 8.95% তুলনায় অনেক কম। এমনকি মোদী আসার আগের আমলের তুলনায় বৃদ্ধির হারে তেমন কোনো বিরাট পরিবর্তনও ঘটেনি। বিহার বা উড়িষ্যার মতো পিছিয়ে থাকা রাজ্যগুলো সে সময় বৃদ্ধির হারের ক্ষেত্রে অনেক বেশি উন্নতি দেখিয়েছিল। হ্যাঁ, বিহারও। মাথাপিছু আয়ের ক্ষেত্রে 2011 সালে গুজরাট প্রধান রাজ্যগুলোর মধ্যে ছিল 6 নম্বরে, যা হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ুর তুলনায় নিচে ছিল। শিল্পোন্নয়নের ক্ষেত্রে উড়িষ্যা বা ছত্তিশগড়ের মতন রাজ্যগুলো অনেক সময় গুজরাটকে ছাপিয়ে গেছে। বৈদেশিক বিনিয়োগ, যেটা এফডিআই আনা, সেটা মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাটের তুলনায় অনেক বেশি কর্মসংস্থান তৈরি করতে পেরেছিল। কিন্তু চারধারে গুজরাট মডেল, মোদি মডেল। আসলে মোদি মডেলের মূল সাফল্য ছিল তার বিজ্ঞাপনে, যা সাধারণ মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল যে সেখানটা অলৌকিক কিছু হচ্ছে। সাংঘাতিক ব্যাপার। আমি নিজে দেখেছি মোদিজি কথা বলছেন, এই কথাবার্তা বলছেন, এবং আমাদের যিনি মানে হুজ সেখানে দাঁড়িয়ে রয়েছে, সেই অডিটোরিয়ামে তারা বসে রয়েছে, তারা উঠে দাঁড়াচ্ছে। মোদি মডেল, মোদি একটা অবাক কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। সারা দেশের অত্যন্ত বড় শিল্পপতি, ইকোনমিস্ট, সমস্ত বুদ্ধিজীবীরা সেখানে দাঁড়িয়ে উঠছেন। কি হচ্ছে না, মোদি মডেল হয়েছে, গুজরাট মডেল। গুজরাটের রাস্তাঘাট সেচ প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল সেই সময়। সেই ব্যয়গুলো করা হয়েছিল অন্য ইন্ডাস্ট্রিগুলোকে বাড়ানোর জন্য, প্রাইভেট ইনভেস্টমেন্টগুলোকে তাদের সুবিধের জন্য। উল্টো দিকে শিক্ষা, স্বাস্থ্য খাতে তাদের ব্যয় ছিল একেবারে নগণ্য। এর সরাসরি প্রভাব পড়েছে রাজ্যের মানুষের জীবনধারায়। 2008 সালে মানব উন্নয়ন HDI সূচক, যে ইন্ডেক্স যেটা ছিল, গুজরাটের স্থান ছিল 10 নম্বরে, কেরালা ছিল প্রথম, এমনকি পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র গুজরাটের ওপরে ছিল। অথচ গুজরাট মডেল। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো 2008 সালের স্টেট হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী গুজরাটের স্থান ছিল 13 নম্বরে, উড়িষ্যার চেয়েও খারাপ। শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে গুজরাট 11 নম্বরে ছিল। গড় আয়ুর ক্ষেত্রে তার স্থান ছিল 8 নম্বরে, বিহারেরও নিচে। পরিসংখ্যানগুলো বলে দেয় যে মোদি মডেল কেবল দালান কোঠা আর চওড়া রাস্তার উপরে গুরুত্ব দিয়েছিল, মানুষের জীবনে কোনো কোয়ালিটেটিভ যে মানোন্নয়ন, বিকাশ, তার উপরে নয়। মোদি মডেল ছিল একটা ফোলানো বেলুন। গুজরাটের নারীদের নিরাপত্তা আর আইনি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে অনেক মিথ তৈরি করা হয়েছে, কিন্তু 2003 সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে গুজরাটে খুনের হার বা অপহরণের হার জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি ছিল। বিশেষ করে অপহরণের শিকার হওয়াদের মধ্যে 80% ছিল নারী। আইনি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে জাস্টিস ব্যানার্জি রিপোর্ট বা বেস্ট বেকারি কেস, যে
যে কথাগুলো বলে তা গুজরাট সরকারের দাবির সম্পূর্ণ উল্টো দিকে। আসলে মোদির গুজরাট মডেল ছিল এমন একটা শাসন ব্যবস্থা যা কেবল শিল্পপতিদের স্বার্থ দেখে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বা সমৃদ্ধির বিষয়ে উদাসীন থাকে। রতন টাটা বা অনিল আম্বানিদের মতন শিল্পপতিরা সেই কারণে মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন, প্লেন পাঠিয়ে দিয়েছিলেন গৌতম আদানি। দেশের মানুষের কল্যাণের জন্য নয়, তাদের অর্থনৈতিক স্বাধীনতা, তাদের বিনা বাধায় মুনাফা করার সুযোগের জন্য। 2014 সালে সেই গুজরাট মডেল নিয়ে যখন নরেন্দ্র মোদী দিল্লির ক্ষমতা দখল করলেন, তখন তিনি গুজরাটে সেই একই প্রচার এবারে জাতীয় স্তরে প্রয়োগ করতে শুরু করলেন। কিচ্ছু ছিল না গুজরাটে, কেবল প্রচার ছিল। এবারে কিচ্ছু নেই, গোটা ভারতবর্ষে কেবল প্রচার চলছে তো চলছেই। মোদী সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি হলো তার বিপুল বিজ্ঞাপন বাজেট। আরটিআই আইনে যে আমরা যে খবর পেয়েছি, যে তথ্যগুলো পাওয়া গেছে, ক্ষমতায় আসার প্রথম 3.5 বছরে সরকার বিজ্ঞাপনে প্রায় 4,343 কোটি টাকা ব্যয় করেছিল। 2022 সালে ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী এই ব্যয়ের পরিমাণ 6,491 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই বিশাল পরিমাণ অর্থ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে ব্যয় করা হয়েছে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে হোর্ডিং, টিভি এবং বিজ্ঞাপনে। দুটো কাজ হয়েছে। একটা কাজ হচ্ছে গিয়ে বহু বিরাট প্রচার হয়েছে, আর দুই হচ্ছে গিয়ে এই প্রচারের টাকা যাদেরকে দেওয়া হয়েছে, যে সংবাদ মাধ্যমকে দেওয়া হয়েছে, তারা গদি মিডিয়া হয়ে গেছে। প্রচারের মাধ্যমে এমন একটা আবহ তৈরি করা হয়েছে যে মোদী সরকারের প্রত্যেকটা পদক্ষেপ দেশের জন্য এক একটা মাস্টার স্ট্রোক, প্রত্যেকটা মাস্টার স্ট্রোক। যখন আমাদের ওই উন্মাদ ট্রাম্পকে এনে ট্রাম্পের সরকার বলে যখন চিৎকার করছে আবকি বার ট্রাম্প সরকার, তখন সেটাও নাকি মাস্টার স্ট্রোক। আবার ট্রাম্প সাহেব যখন বাতিল করে দিচ্ছেন, ট্যারিফ চাপিয়ে দিচ্ছেন, তখন আলাদা জায়গায় বাণিজ্য করতে হবে, সেটাও নাকি মাস্টার স্ট্রোক। দুটোই মাস্টার স্ট্রোক। কিন্তু বাস্তব সূচকগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে প্রতিটা ক্ষেত্রে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা বিরাট ভারী। এই বিজ্ঞাপনী কৌশলের আর একটা অন্যতম দিক হলো গোলপোস্ট সরিয়ে নেওয়া। যখনই কোনো প্রকল্প তার প্রাথমিক লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে, সরকার রাতারাতি তার উদ্দেশ্য বদলে একটা নতুন সাফল্যের কাহিনী প্রচার করতে শুরু করে দিচ্ছে। তাদের আমলে যখন উগ্রপন্থীরা এসে সেনা জওয়ানদের মেরে দিচ্ছে, তখন সেটাকেও তারা কাজে লাগাচ্ছেন, সেই আবহ কাজে লাগিয়ে তারা ভোটে জেতার চেষ্টা করছেন। তাদেরই সময় যখন সীমানা পেরিয়ে উগ্রপন্থীরা এসে গালওয়ানে সাধারণ মানুষকে খুন করে দিয়ে যাচ্ছে, তখন অপারেশন সিঁদুর তৈরি করে সারা দেশে একটা জঙ্গি জাতীয়তাবাদ তুলে ধরছে। আমরা দেখেছি নোটবন্দির ক্ষেত্রেও প্রথমে বলা হয়েছিল কালো টাকা উদ্ধার হচ্ছে গিয়ে মূল লক্ষ্য, দেখা গেল সমস্ত টাকা ব্যাংকে ফিরে এসেছে। তখন বলা হলো এটা ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশলেস ইকোনমির কথা। তো ক্যাশলেস ইকোনমির জন্য সবাইকে রাস্তায় দাঁড়ানোর কি দরকার ছিল? এই প্রচারের ঢক্কানি না, যে বিরাট বাজনা, সাধারণ মানুষকে আসল সমস্যা থেকে দূরে সরিয়ে রাখার এক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারতের আসল সমস্যা বেকারত্ব, মুদ্রাস্ফীতি, কৃষকদের দুর্দশা বিজ্ঞাপনের চাকচিক্যে ঢাকা পড়ে গেছে। আসুন সেই দুর্দশার ছবিগুলো একটু একটু করে দেখে নেওয়া যাক। 2016 সালের 8ই নভেম্বর নরেন্দ্র মোদীর সেই মিত্র নোটবন্দির ঘোষণা, তাকে ভারতের স্বাধীন অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় নীতি নির্ভর বিপর্যয় বলা যেতে পারে। মোদীজি বলেছিলেন কালো টাকা নির্মূল হবে, জাল নোট, সন্ত্রাসবাদ বন্ধ হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2018 সালের ডকুমেন্ট বলছে বাতিলের আওতায় থাকা 15.41 লক্ষ কোটি টাকার মধ্যে 15.28 লক্ষ কোটি টাকাই ব্যাংকিং সিস্টেমে ফিরে এসেছে। উল্টে এই প্রক্রিয়ায় ভারতের জিডিপি 1.5% কমে গিয়েছিল, আর 15 লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছিল, যা এখনো ফেরত পায়নি। হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি এমএসএমই শিল্প বন্ধ হয়ে গিয়েছিল। এই খাতে লোন ডিফল্টের পরিমাণ 1 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে গিয়েছিল। 2014 সালের নির্বাচনী প্রচারের সময় নরেন্দ্র মোদী প্রতি বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত 10 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে যে বেকারত্ব আজ এক ভয়াবহ আকার ধারণ করেছে। 2024 সালের জুন মাসের তথ্য বলছে ভারতের বেকারত্বের হার 9.2% পৌঁছেছে। বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে, গ্র্যাজুয়েটদের মধ্যে কাজের অভাব সবচেয়ে বেশি। গ্রামীণ এলাকায় বেকারত্ব 9.3%, শহর এলাকায় 8.9%। মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার 18.5%, জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি।
2024 সালের শুরুতে শহর এলাকায় 15 বছরের বেশি বয়সীদের বেকারত্ব ছিল 6.7%, যা বলে দিচ্ছে যে শিক্ষিত যুবকদের জন্য উপযুক্ত কাজের এক আকাল চলছে। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন 2022 সালের মধ্যে ভারতের কৃষকদের আয় দ্বিগুণ হবে। এই লক্ষ্য পূরণের জন্য কৃষি খাতে বার্ষিক 18.86% বৃদ্ধির প্রয়োজন ছিল। 14.86%, প্রায় 15% বৃদ্ধি হলে তবে গিয়ে একজন কৃষকের আয় দ্বিগুণ হবে। স্বাধীন ভারতের ইতিহাসে কখনো ঘটেনি, উনি বলে দিলেন। 2024 সালে সংসদীয় অধিবেশনে সরকার নিজেই স্বীকার করতে বাধ্য হলেন যে কৃষকের আয় দ্বিগুণ করা যায়নি, 1.5 গুণই হয়নি। 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশনকে মোদী সরকার তার সবচেয়ে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। স্বচ্ছ ভারত, কোটি কোটি টয়লেট নির্মাণের দাবি, ভারতকে স্বচ্ছ ঘোষণা করা হয়ে গেছে। সরকারের এই দাবি আর বাস্তব পরিস্থিতি কোথায়? ট্রেনে করে গেলেই যে দেখতে পাবেন বাস্তব পরিস্থিতি কি, দুধারে তাকালেই দেখতে পাবেন বাস্তব পরিস্থিতি কি। এখান থেকে দিল্লি যান ট্রেনে করে, বাইরে তাকান, আপনার লজ্জা করবে, মোদির লজ্জা করে না। স্বাধীন সমীক্ষায় দেখা যাচ্ছে যে টয়লেট তৈরি হলেও জলের অভাবে অনেক মানুষ এগুলোকে ব্যবহার করতে পারছেন না, এবং সেই সচেতনতাই তাদের মধ্যে নেই। কেবলমাত্র টয়লেট তৈরি করালে হবে না, টয়লেটটা কিভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করব, সেই ব্যবহার করার জায়গাটাও তো মানুষের কাছে নিয়ে যেতে হবে। উনি ওনার মুখ ছাপিয়ে একটা করে দিয়ে দিচ্ছেন, টাকা পেয়েছেন। টয়লেটের বাইরে ওনার মুখ, টয়লেটের ভেতরে ওনার মুখ। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার তথ্য অনুযায়ী অনেক স্বচ্ছ গ্রামে এখনো মানুষ বাইরে কাজকর্ম সারেন। সরকার প্রচারের জন্য বিপুল অর্থ ব্যয় করলে সাধারণ মানুষের আচরণের পরিবর্তনের যে বিহেভিয়ারিয়াল চেঞ্জ, তার জন্য যে সচেতনতা তৈরি, সেটা করেন। স্মার্ট সিটি, সেখানেও একই জিনিস দেখা যাচ্ছে। মূলত একটা গ্ল্যামারাস প্রকল্প, শুরুতেই শেষ হয়ে গেছে। 100টা শহর নির্বাচনের 7-8 বছর পরে একটা স্মার্ট সিটি, 100টার মধ্যে একটাতেও হয়। দিল্লি, তার অবস্থা কি? 2025 সালের তথ্য বলছে বেশিরভাগ শহরে কাজ শেষই হয়নি, কাজ শুরুও হয়নি। কিছু কিছু শহরে, পাটনার মতো শহরে প্রকল্পের কাজ শুরু করা যায়নি, জমি পাওয়া যায়নি ফিজিবিলিটির অভাবে। সরকারি পরিসংখ্যানে 94% কাজ হয়ে গেছে। বাস্তবে শহরগুলোর যানজট, যে যে সুয়েজ সিস্টেম, বায়ু দূষণের সমস্যা কোথাও কমেনি। কোন রাজধানীর দিকে তাকালেই বোঝা যাবে সেটা। স্মার্ট সিটি আসলে এক ধরনের ডিজিটাল আভিজাত্য তৈরি করেছে, যা শহরের ধনী এলাকাগুলোকে আরো চাকচিক্যময় করেছে। কিছু সৌন্দর্যায়ন হয়েছে, আর কিছু কিছু জায়গায় নেট ফ্রি পাওয়া যাচ্ছে। শহর স্মার্ট হয়নি। 2014 সালের নির্বাচনে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় প্রচার ছিল বিদেশি ব্যাংকে গচ্ছিত কালো টাকা ফেরত আনা। তিনি দাবি করেছিলেন প্রত্যেকটা ভারতীয় ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ইউ হি 15 লাখ দিয়ে দেঙ্গে যদি এই কালো টাকা ফেরত আসে। কিন্তু 10 বছরে ক্ষমতায় থাকার পরে সরকার সংসদেই জানিয়ে দিয়েছে ভারতের ভেতরে বা বাইরে ঠিক কতটা কালো টাকা আছে তার কোনো আনুষ্ঠানিক তথ্যই তাদের কাছে নেই। আরে ফেরত আনবি কি রে ভাই, জানাই নেই কত গেছে। 2015 সালের নতুন কালো টাকা আইন অনুযায়ী মাত্র 841টা অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে, আর সংগৃহীত অর্থের পরিমাণ কিছুই নয়। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির মতো সংস্থাগুলো বলছে ভারত থেকে অবৈধ অর্থ পাচারের হার এখনো অনেক বেশি। নোটবন্দি কালো টাকা রুখতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পরে সরকারের পক্ষ থেকে নিয়ে আলোচনা করাই বন্ধ করে দেওয়া হয়েছে। 15 লক্ষ টাকার সেই প্রতিশ্রুতি সবাই ভুলে গেছেন, রাজনৈতিক বুকনিবাজি হয়েছিল। আজ সেদিন আসার বদলে সাধারণ মানুষ আজ রেকর্ড মূল্য বৃদ্ধির কবলে পড়েছে। 2014 বনাম 2024 সালের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি তুলনা করা হয়, তাহলে সাধারণ মানুষের জীবন ধারণের খরচ অসহনীয় হয়ে উঠেছে। টাকার দাম পড়ছে তো পড়ছেই। তখন মোদিজি বলেছিলেন প্রধানমন্ত্রীর লজ্জা হয় না। সে সময় প্রধানমন্ত্রী সত্যিই লজ্জিত হয়েছিলেন, বলেছিলেন যে হ্যাঁ, এটা একটা ক্রাইসিস চলছে। এই সময় প্রধানমন্ত্রীর লজ্জা নেই, তা লজ্জিত হবেন কি করে? টাকার দাম কমছে তো কমছে, ওনার লজ্জা বোধও নেই। 2014 সালে এলপিজি সিলিন্ডারের দাম ছিল 414 টাকা, এখন 1000 টাকা ছাড়িয়ে গেছে। সরকার 2200 টাকার কিছু ভর্তুকি ঘোষণা করেছে, সেটা অন্যদের জন্য, সবার জন্য নয়। 2014 দামের তুলনায় এখন সেটা অনেক বেশি। পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 80-90 টাকার উপরে চলে গেছে, যা ছিল 60-62-64 টাকা। খাওয়ার জিনিসের, অন্যান্য জিনিসের দাম বেড়ে গেছে। চাল, ডাল, ভোজ্য তেল, দুধের মতন
অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের দাম গত 10 বছরে দ্বিগুণ বা তার বেশি হয়েছে। মাইনে বাড়েনি, আয় বাড়েনি, সঞ্চয় কমে যাচ্ছে, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, সরকারের পক্ষ থেকে জিডিপি বৃদ্ধি ঢোল পেটানো হচ্ছে। আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছি, চতুর্থ বৃহত্তম হয়েই গেছি, এবারে সেকেন্ড হয়ে যাব। কিন্তু মজার কথা হলো যে সেই বিরাট অর্থনীতির সুফল তো কটা মাত্র পরিবার পেয়ে যাচ্ছে। 50টা পরিবারের কাছে সমস্ত সমস্ত 1% দেশের মানুষের কাছে 50% সম্পদ গিয়ে জড়ো হয়ে গেছে। তাহলে সেই বৃদ্ধির সুফল মানুষের ঘরে তো পৌঁছচ্ছে না। ভারতের সম্পদ আজ গুটি কয়েক শিল্পপতির কাছে গিয়ে পৌঁছেছে। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির জাঁতাকলে পেশাই হচ্ছে। 2014 সালের আগে মুদ্রাস্ফীতি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করা হয়েছিল। মোদী ক্ষমতায় এসে চুপ করে বসে আছেন। যখনই কোনো সরকার এইভাবে অর্থনৈতিক ফ্রন্টে ব্যর্থ হয়, কিছুই করতে পারে না, তখন তারা মানুষের আবেগ নিয়ে খেলা শুরু করে দেয়। মোদী সরকারের ক্ষেত্রে আমরা একই প্যাটার্ন লক্ষ্য করছি। বেকারত্ব নিয়ে, মন্দা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখনই ঘর মে ঘুসকর মারেঙ্গের মতো উগ্র জাতীয়তাবাদী ডায়লগ, ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে সামনে আনা হচ্ছে। রাম মন্দির উদ্বোধনকে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন এটাই দেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ মন্দিরের পাশাপাশি দেশের হাসপাতাল, স্কুলের দুর্দশা নিয়ে কোনো আলোচনা নেই। মিডিয়ার একটা বড় অংশ আজ সরকারের প্রচার যন্ত্র বললে কম বলা হয়। হিন্দি নিউজ চ্যানেলগুলোতে ঘন্টার পর ঘন্টা পাকিস্তান, বাংলাদেশ, ধর্মীয় বিতর্ক নিয়ে আলোচনা হয়েই চলেছে। কিন্তু বেকারত্ব, কৃষকদের আত্মহত্যা নিয়ে কোনো ডিবেট নেই, কোনো আলোচনা নেই। এই উগ্র জাতীয়তাবাদ, জিঙ্গোইজম আসলে সাধারণ মানুষের নজর ঘোরানোর একটা প্ল্যান্ড, একটা সুপরিকল্পিত একটা কৌশল। সাধারণ মানুষ যখন তার পকেটের টান অনুভব করছে, তখন তাকে হিন্দু বিপদগ্রস্ত, হিন্দু খতরে মে হ্যায়, দেশপ্রেমের ডোজ দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং সেই প্রেক্ষিতে একটা ফানুষের অন্তিম যাত্রা শুরু হয়েছে। কতদিন আর মন্দির মসজিদ দিয়ে মানুষকে ভোলানো যাবে? আমরা একটা নতুন বছরে এসে পৌঁছলাম। মানুষ তো বুঝতে পারছেন, মানুষ তো সব বুঝতে পারছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে মোদী মডেল, মোদী মিরাকেলের কথা বলা হয়, তা একটা বিশাল হাওয়া ভরা ফানুষ। গত 2 বছরের ন্যারেটিভ হলো ঘুষপেটিয়া, হিন্দু খতরে মে হ্যায়, মুসলমান ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 2014 সাল থেকে যে আজকে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা আজ সাধারণ মানুষের কাছে একটা তিক্ত অভিজ্ঞতা। কৃষকরা আয় পাননি, যুবকরা চাকরি পাননি, সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির চাপে দিশেহারা। কেবল রাম মন্দির আর জিঙ্গোইজম দিয়ে একটা দেশের পেট ভরানো সম্ভব নয়। মোদী সরকারের এই 1 দশক আমাদের শিখিয়েছে যে সুশাসন মানে চটকদার কিছু বিজ্ঞাপন নয়, মানুষের জীবনযাত্রার প্রকৃত মানোন্নয়ন। আজ সেই ফানুষের হাওয়া বের হতে শুরু করেছে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে সত্যিটাকে কখনো চিরকাল বিজ্ঞাপনের আড়ালে ঢেকে রাখা যায় না। হাওয়া বেরোচ্ছে এবং আস্তে আস্তে মূল সমস্যাগুলো মানুষের সামনে এসে দাঁড়াচ্ছে। সেই জন্যই বলছি, সবচেয়ে উঁচু জায়গায় থাকা নরেন্দ্র মোদীর ফানুস থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে, আর কিছুদিন পরে সেই ফানুসটা রাস্তার নোংরা আবর্জনায় পড়ে থাকবে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।